সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক কিছুক্ষণ পর। অংশ নেবেন মির্জা ফখরুল সহ শীর্ষ নেতারা। নির্বাচনে দেরি হলে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে। সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়, এ কথাটা বলা হয়েছে। যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে, তার ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে। জাতীয় নির্বাচনে ১.৫ কোটি প্রবাসীর অনলাইনে ভোট নেয়ার চিন্তা, সাইবার নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ, মজবুত হবে গণতন্ত্রের ভিত্তি। সফটওয়্যার যিনি পরিচালনা করছেন, ওনার ক্রেডিবিলিটি নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু পুরো জিনিসটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। ভোট দান থেকে তারা যদি বঞ্চিত হয় তাহলে তাদের প্রতি অন্যায় করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিডিআর হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার আন্তর্জাতিক কৌশল, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করতে কাজ করছে কমিশন। গ্রীষ্মের আগেই বাংলাদেশে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ করবে ভারতের আদানি পাওয়ার, প্রতিবেদন রয়টার্সের। দামে ছাড় ও কর সুবিধা নিয়ে পিডিবির প্রস্তাব প্রত্যাখ্যান। তুরাগ তীরে বয়ান আর জিকির আজকারে ব্যস্ত ধর্মপ্রাণরা, সব বিভেদ ভুলে মুসলিম উম্মার এক হওয়ার প্রত্যাশা। কাল আখিরি মোনাজাতে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমা। বাংলার মায়াভরা পথে আর হাঁটবেন না প্রতুল মুখোপাধ্যায়। কলকাতার হাসপাতালে মারা গেছেন ২ বাংলার জনপ্রিয় শিল্পী, গান দিয়ে করেছেন সাম্য ও মুক্তির লড়াই। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক আজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৩টা থেকে বৈঠক শুরুর কথা রয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বৈঠকে বক্তব্য দেবেন। প্রথম দিন বৈঠকে অংশ নেবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল অংশ নেবে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার গঠিত ৬টি সংস্কার কমিশনের রিপোর্ট আলোচনায় গুরুত্ব পাবে। এই মুহূর্তে রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী তাজওয়ার মাহমিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, দুপুর ৩টার সময় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে এই জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভাটি অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে কিন্তু এই এলাকাটি কঠোর নিরাপত্তার মধ্যে আবৃত করা হয়েছে এবং আমরা যতটুকু জানি যে জাতীয় ঐকমত্য কমিশনের যে সভা, সেখানে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু সভাপতিত্ব করবেন এবং দেশের যতগুলো ক্রিয়াশীল রাজনৈতিক দল আছে তারা কিন্তু এই সভায় আসলে তাদের প্রতিনিধি পাঠাবেন এবং তারা মূলত যে প্রধান ৬টি সংস্কার কমিশন অর্থাৎ জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, সংবিধান সংস্কার, পুলিশ এবং অন্যান্য যে মোট ৬টি প্রধান সংস্কার কমিশন আছে তাদের প্রধানরা কিন্তু এখানে থাকবেন এবং তাদের সেই সংস্কার কমিশনের সদস্যরাও থাকবেন। তারা যে সুপারিশটি ফেব্রুয়ারির ৮ তারিখে প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছিল, সব সংস্কারের সেই সুপারিশগুলো কতগুলো বাস্তবায়ন করতে পারে এই সরকার, সেগুলো নিয়ে আলোচনা হবে এবং বাকিগুলো কিভাবে আসলে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা অন্তর্ভুক্ত করবে বা সেই সুপারিশগুলো গ্রহণ করবে, সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তো মোদ্দা কথা বলতে গেলে আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সভাটি, কারণ যেই সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে আসলে অন্তর্বর্তী সরকারকে মানুষ গণ অভ্যুত্থানে সমর্থন দিয়েছিল, সেই সংস্কারের বিষয়ে কিন্তু আসলে এই সংস্কারগুলো কি প্রক্রিয়ায় আসলে বাস্তবায়ন হবে সেই বিষয়ে কিন্তু আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ঐকমত্যের জায়গাতে এই সভাটি হবে। এবং যতটুকু আমরা জানি যে ফেব্রুয়ারি ৮ তারিখে যে ৬টি সংস্কার কমিশন আছে প্রধান, তারা কিন্তু বিশদ আকারে সুপারিশমালা দিয়েছে। সেই সুপারিশগুলোর মধ্যে কত
কতগুলো আসলে এই অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে সেগুলো কিন্তু রাজনৈতিক একটি ঐক্যমত্যের ভিত্তিতেই হতে হবে, সেই বাস্তবায়নটি হতে হবে এবং সেই বাস্তবায়নের লক্ষ্যেই এরকম ঘন ঘন যেই সভা সেগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। এবং আমরা জানি যে এই ঐক্যমত্য কমিশনে কিন্তু প্রধান ছয়টি সংস্থার কমিশনের প্রধানরাই আছেন এবং এর পাশাপাশি কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সেই কমিশনের সভাপতিত্ব করছেন। এছাড়া উপপ্রধান হিসাবে কিন্তু সেই ঐক্যমত্য কমিশনের আছেন ডক্টর আলী রিয়াজ। তাদের নেতৃত্বেই আজকে মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং কতটুকু কি বাস্তবায়ন করা যায় সুপারিশগুলো সংস্কারের সেগুলো নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই ছিল আমার কাছে রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে। এদিকে নির্বাচন বাদ দিয়ে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না। জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় ভোট চায় তারাই মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল। সকালে রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন বিএনপি নেতারা। দাবি করেন আমেরিকায় আওয়ামী লীগের দুতিয়ালি করে বেড়াচ্ছেন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ। অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতারাও। জাতীয়তাবাদী রাজনীতিতে একজনই। রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, প্রয়োজনে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসতে হবে। যে বাজারে যদি দ্রব্যমূল্য বাড়ে তোমার উপদেষ্টা নেই, তুমি ব্যর্থ, অথবা বুঝতে হবে এই সিন্ডিকেটের সঙ্গে ওই উপদেষ্টা জড়িত। ঠিক, যদি কেউ অভিযোগ করে সেটা কি ইচ্ছা করলে খণ্ডানো যাবে? মানুষ দ্রব্যমূল্যের চাপে অতিষ্ঠ হয়ে গেছে। সামনে রমজান আসছে, কি যে হবে মানুষের মধ্যে একটা হাহাকার অবস্থা, বিশ্বাস করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বলেন, জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচন চায় তারাই মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে ছিল। মোদি আমেরিকায় আওয়ামী লীগের দুতিয়ালি করে বেড়াচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। জানান, রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততদিন আন্দোলন চলবে। এক শ্রেণীর খেলোয়াড়ই বলবো এটা তৈরি হয়েছে যে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে তারা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চাইছে। চারিধারে ষড়যন্ত্র। দেখেন না, পার্শ্ববর্তী দেশের মিস্টার মোদি আমেরিকায় গেছে, কার পক্ষে দুতিয়ালি করছে? এই দেশটাকে একেবারে যে শেষ করে দিল তাকে কোলে রেখে তিনি তার পক্ষে দুতিয়ালি করতে গেছিলেন আমেরিকা। এদিকে হাসিনা পরবর্তী বাংলাদেশে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ এবং কৌশলগত প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বলেন, ভারতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিলে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হবে না। ভারতে বসে বসে বাংলাদেশে উস্কানিমূলক কথাবার্তা ফেসবুকে বলাটা ভারত আর বাংলাদেশের সম্পর্কটাকে উন্নয়নের দিকে নিবে না। এছাড়াও রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন বাদ দিয়ে সরকার অন্য কাজে গুরুত্ব দিলে তা গ্রহণযোগ্য হবে না। সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া দরকার, যে সময়টা যেন খুব প্রলম্বিত না হয়। এ কথাটা বলা হয়েছে যে একবারে যদি খুব বেশি দেরি হয় তাহলে সাধারণ মানুষের মধ্যে, জনগণের মধ্যে নানা প্রশ্নের দেখা দেবে। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, এখন সেটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। পরে দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল কবির রিজভী। সংস্কার চলমান রাখতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। 15 বছরে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন জামাতে নায়েবে আমির। ঝালকাঠি জেলা জামাত ইসলামের কর্মী সম্মেলনে কথা বলেন অধ্যাপক মুজিবুর রহমান। মানুষ বিভিন্ন দল নিয়ে নেতিবাচক সমালোচনা করলেও ইসলামী দল নিয়ে কেউ সমালোচনা করেন না বলে দাবি করেন নায়েবে আমির। বলেন, আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন। গণতন্ত্র যেভাবে পাওয়া দরকার ছিল, বরং গণতন্ত্রকে তারা হত্যা করলো। গণতন্ত্রকে শুধু হত্যাই করে না, তারা দাফন পর্যন্ত করে দিয়েছে গণতন্ত্রে। যার ফলে আজকে যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে হয় তাহলে ওই মৃত গণতন্ত্র দিয়ে বাংলাদেশে ভোটের কাজ চালানো যাবে না। আজকে আমাদের গণতন্ত্রকে জীবিত করতে হবে। আগামীতে যে নির্বাচন হবে এটা
ইসলামের নির্বাচন হবে, ইসলাম বিজয়ী হবে, বাংলাদেশ হবে ইসলামী বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। আগামী জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং ব্যবস্থা চালুর চিন্তাভাবনা চলছে। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন অনলাইনে ভোট নেওয়া সম্ভব, তবে তার আগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর রাজনীতি বিশেষজ্ঞ বলছেন গণতান্ত্রিক চর্চা মজবুতে 1.5 কোটির বেশি প্রবাসীকে ভোটের আওতায় আনা জরুরি। বিস্তারিত কাউসারা চৌধুরীর রিপোর্টে। বিদেশে দিনরাত পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন প্রবাসীরা। তাদের কষ্টার্জিত অর্থ বৈদেশিক মুদ্রার অন্যতম উৎস। 1.5 কোটিরও বেশি বাংলাদেশের নাগরিক দেশের বাইরে থাকেন, যারা সবাই ভোট দেওয়ার যোগ্য। এই ভোটার সংখ্যা গড় হিসেবে 37টি সংসদীয় আসনের মোট ভোটারের সমান, কিন্তু তারা ভোট দিতে পারেন না। ভোট দেওয়ার জন্য 2008 সাল থেকে পোস্টাল ব্যালট সুবিধা চালু থাকলেও তা জানেন না বেশিরভাগ প্রবাসী। না, আমরা তো জানি না, কোনো সময় শুনিও নাই এসব। অনেক বছর ধরে আমরা বিদেশে আছি, কিন্তু আজ পর্যন্ত বিদেশে বসে কোনো ভোট দিতে পারিনি। তারা জানান পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ। মিলছে না ছাড়াও দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে আবেদন করেন মোটে 409 জন। যদি সরকার আমাদের জন্য এরকম কোনো সুযোগ সুবিধা করে থাকে তাহলে আমরা অবশ্যই ভোট দেওয়ার জন্য ইচ্ছুক। সরকার যদি কোনো সহজ পদ্ধতি করে তাহলে আমরা ভোট দিতে ইচ্ছুক। অবশ্যই আমরা বিদেশে বসে ভোট দিতে চাই। তাই পোস্টাল ব্যালটের পরিবর্তে অনলাইন ভোটিং চালুর সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রযুক্তি বিশেষজ্ঞ বলছেন সাইবার নিরাপত্তা শক্তিশালী করা ছাড়া এ পদ্ধতিতে ভোট গ্রহণ ঠিক হবে না। অনলাইনে যখন ভোটিং হচ্ছে তখন আপনার কিন্তু কোনো ভিজিবিলিটি নাই। ছোট্ট একটা কমান্ড দিয়ে 1 লক্ষকে 10-এ নিয়ে আসা সম্ভব। সফটওয়্যার যিনি পরিচালনা করছেন, যার ফুল অ্যাক্সেস আছে, ওনার ক্রেডিবিলিটি নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে কিন্তু পুরো জিনিসটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। গণতন্ত্রের ভিত্তি মজবুতে প্রবাসীদেরকে ভোটের আওতায় আনার পরামর্শ রাজনৈতিক বিশেষজ্ঞের। ভোট দান থেকে তারা যদি বঞ্চিত হয় তাহলে তাদের প্রতি অন্যায় করা হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা দেখব সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিচালিত হবে বলে আমরা মনে করি না। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে শিগগিরই 40টি দেশে কাজ শুরু করার কথা জানিয়েছে ইসি। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচার করতে না পারলে দেশের মানুষ ক্ষমা করবে না। আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে শেখ হাসিনা ও তার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলেও দ্য ন্যাশনালকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। She fled the country. She's in India. We sent notice to India that she should be repatriated. We are trying her because we have lots of evidences, including the UN High Commissioner's report on human rights. This is a testimonial to everything they have done. They have documented. The UN has documented in this, and we have stacks of evidences that what she and her government and her immediate people, supporters have done to the country. So we already started the legal process. So we are hoping that the legal process will continue and will bring her to the justice. It has to happen, otherwise people will not forgive us. অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিডিআর হত্যাকাণ্ড ছিল একটি আন্তর্জাতিক কৌশল। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠন করেছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানিয়েছেন তিনি। বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রকারী যুদ্ধের। শনিবার সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে রাজধানীর এফডিসিতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে অনুষ্ঠিত হয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। অংশ নেন তেজগাঁও কলেজ ও বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে প্রাণবন্ত বিতর্ক করে শিক্ষার্থীরা। শেখ মুজিবের কন্যা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে মাননীয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক কৌশল ছিল বিডিআর হত্যাকাণ্ড। এই কৌশলেই ৫৫ সংশোধনী করা হয়েছে। সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের নিষ্ক্রিয়তাও সরকারের পক্ষে থাকার ইঙ্গিত দেয় বলেও জানান তিনি। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। মঈন ইউ আহমেদের প্রচ্ছন্ন নিষ্ক্রিয়তা ছাড়া এ হত্যাকাণ্ড সম্ভব ছিল না। ওনার কর্মকর্তারা মারা যাচ্ছেন,
ওনার দায়িত্ব ওনার অফিসারদের রক্ষা করা। উনি হাইকমান্ডের নির্দেশনার অপেক্ষায় ছিলেন। এটা উনি যে ডিফেন্স নেওয়ার চেষ্টা করছেন, উনি কিছু জানতেন না, উনি ফেরেস্তা ছিলেন, এটা আমি মনে করি না। অ্যাটর্নি জেনারেল বলেন, ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিডিআর হত্যাকাণ্ডের বিচারে কমিশন গঠন করেছে। হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার তার যথাযথ পদক্ষেপ গ্রহণ করে একটি কমিশন গঠন করেছেন। যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা সামন করতে পারেন এবং তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারেন। এখানে আইনের কোনো ব্যত্যয় নাই। দেশের সার্বভৌমত্ব নষ্ট ও নৈরাজ্যকে দীর্ঘস্থায়ী করতে ৫৭ সেনা সদস্যকে হত্যা করা হয়েছিল বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে আবারও পুরো দমে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে ভারতের আদানি পাওয়ার। সূত্রের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার আদানি ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির মধ্যে ভার্চুয়াল বৈঠকও হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শিগগিরই ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। তবে এর আগে দাম ও কর ছাড়ের বিষয়ে পিডিবি যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করেছে আদানি। মূল্য পরিশোধের জটিলতার কথা বলে আওয়ামী সরকার পতনের পর গত বছরের ৩১ আগস্ট বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামায় ভারতের আদানি পাওয়ার। শীত মৌসুমের চাহিদা বিবেচনায় একই বছরের নভেম্বরে বন্ধ করে দেয় ৮০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি কেন্দ্রের উৎপাদন। তবে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করেছে গ্রীষ্মের আগে পুরোদমে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে পিডিবির অনুরোধে সাড়া দিয়েছে আদানি, যা কার্যকর হতে পারে আগামী সপ্তাহের মধ্যে। তবে দাম কমানো এবং কর ছাড়ের মতো বিপিডিবির অনুরোধগুলো প্রত্যাখ্যান করেছে ভারতীয় প্রতিষ্ঠানটি। তথ্যসূত্র হিসেবে গত মঙ্গলবার আদানি পাওয়ার পিডিবির ভার্চুয়াল বৈঠক ও দুজন কর্মকর্তার কথা উল্লেখ করেছে রয়টার্স। রয়টার্স জানায় আদানি পাওয়ার $1 মিলিয়ন কম কোনো ছাড় দিতে রাজি নয়। এক্ষেত্রে সমঝোতার বিষয় জানতে বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিমের সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থাটি। যোগাযোগ করা হয়েছিল আদানি পাওয়ারের এক মুখপাত্রের সঙ্গেও, তবে তারা কেউই তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি। গত ডিসেম্বরে প্রায় পিডিবির কাছে আদানির পাওনা ছিল প্রায় $900 মিলিয়ন, যদিও সংস্থাটির দাবি এর পরিমাণ $650 মিলিয়ন। রয়টার্স বলছে আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের চুক্তি এবং পরবর্তীতে তৈরি হওয়া বিরোধ দেশটির বিদ্যুৎ খাতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুপক্ষের সমঝোতা এবং স্বচ্ছতা বজায় রাখাটা এই সম্পর্কের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। আগামী দিনগুলোতে বিরোধ নিষ্পত্তি এবং চুক্তির শর্ত পুনর্বিবেচনা বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি যুদ্ধ, প্রতি আসনে ৭৮ শিক্ষার্থীর লড়াই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। চট্টগ্রাম নগরের সড়কগুলো যেন মরণ ফাঁদ। ২০টি পয়েন্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তথ্য বলছে গত ৮ বছরে ১,০০০-এর বেশি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬৫০ মানুষ। চালকের বেপরোয়া গতির পাশাপাশি ট্রাফিক অব্যবস্থাপনাকে দোষেন বিশেষজ্ঞরা। বলছেন ফুটপাত দখল হওয়ায় রাস্তা পারাপারে দুর্ঘটনায় পড়তে হচ্ছে পথচারীদের। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম জিইসির মোড়। সড়কের এই অব্যবস্থাপনা বলে দিচ্ছে যানবাহন এড়িয়ে রাস্তা পারাপারে কতটা অসহায় নগরবাসী। ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না থাকায় এভাবে রাস্তা পার হতে হয় পথচারীদের। গবেষণার তথ্য মতে ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ১,০০০-এর বেশি দুর্ঘটনায় সড়কে ঝরেছে প্রায় ৬৫০ প্রাণ। নিহতদের ৫৮%ই পথচারী, আর ১৭% মোটরসাইকেল আরোহী। এছাড়া ১০% থ্রি হুইলার, ৮% ফোর হুইলার এবং ৭% বাইসাইকেল চালক। পথচারীদের পারাপারের ব্যবস্থাগুলো যেমন অপ্রতুল, পাশাপাশি হাঁটা চলার জায়গাটা অপ্রতুল এবং তাদের ভিতরে সচেতনতার অভাবটাও রয়েছে। এবং চালক এখানে যেহেতু হেভি ভেহিকেল চলে, হেভি ভেহিকেলের সাথে পথচারীদের সংঘর্ষের হারটা এখানে অনেক বেশি। দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পাহাড়তলির সিটি গেট, পতেঙ্গার খেজুরতলা, চরপাড়া ঘাট, ইপিজেড মোড়, বারুনি ঘাট, বারিক বিল্ডিং মোড়, টাইগার পাস সহ ২০টি পয়েন্টকে চিহ্নিত করা হয়েছে। থানা হিসেবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা নগরীর বায়েজিদ। শহরের 10টি ফুটওভার ব্রিজ থাকলেও ইপিজেড এলাকার 3টি এবং বাবা স্কুলের 1টি ছাড়া আর কোনো ফুটওভার ব্রিজ ব্যবহারে উদাসীন পথচারীরা।
ইন্টারসেকশনগুলো এবং রোডের যে ডিজাইন সেই ডিজাইনেও কিছু কিছু ক্ষেত্রে ত্রুটি কিন্তু আছে। তো সেগুলো আসলে ভালোভাবে ইনভেস্টিগেট করা দরকার, এই 20টা পয়েন্টের কোন পয়েন্টে কী ধরনের ত্রুটি আছে। এদিকে নগরীর সবগুলো গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কের ফুটপাত হকারদের দখলে, আবার রাস্তার একটি অংশে অবৈধ পার্কিংয়ের পাশাপাশি বেচাকেনায় ব্যস্ত ভ্যান গাড়ির পণ্য বিক্রেতারা। এমন বাস্তবতায় পথচারীকে বাধ্য হয়ে চলতে হয় মূল রাস্তায়। এতেও ঘটছে সড়ক দুর্ঘটনা। তবে ফুটপাত দখল কিংবা ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থার একক দায় নিতে রাজি নয় স্থানীয় প্রশাসন। ফুটপাতের উপরে যে দখল বেদখলের বিষয়টি, এটা আসলে ট্রাফিক পুলিশ কিংবা পুলিশের উপর ওইভাবে বর্তায় না। এটার জন্য এটাকে অমুক্ত করার জন্য, এটাকে পরিষ্কার করার জন্য কর্পোরেশনের একটা ভূমিকা আছে, এবং কর্পোরেশন যখনই এটা উচ্ছেদ করার ক্ষেত্রে পুলিশের সহায়তা চায়, আমরা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সবসময় এটা সহযোগিতা দিয়ে থাকি। 60 বর্গ মাইলের এই নগরীতে ছোট বড় সড়ক রয়েছে 800 কিলোমিটারের বেশি। চালকের বেপরোয়া গতির পাশাপাশি ফুটপাত ছেড়ে পথচারীদের রাস্তায় নেমে আসার কারণে দুর্ঘটনায় প্রাণহানি যেমন বাড়ছে, ঠিক তেমনি এই দুর্ঘটনার দায় এড়াতে পারে না সরকারি সংস্থাগুলো। কারণ এই বন্দর নগরীর পুরো ট্রাফিক ম্যানেজমেন্টেই ত্রুটিপূর্ণ, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। পবিত্র শবে বরাতের তাৎপর্য, দিনী বয়ান আর জিকির আজকারে ব্যস্ত মুসল্লিরা। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পর্দা নামবে 58তম বিশ্ব ইজতেমার। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার ময়দানে মুসল্লিদের সম্মেলন। কেউ এসেছেন প্রথমবার। দিনের দাওয়াত আর ইসলামের শান্তির পরশ পেতে অনেকে আসেন প্রতি বছরই। 160 একর মাঠের বিশাল এই জমায়েতে সবারই আশা মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ, বিশ্বের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে দেয়া মহান রবের শান্তির বাণী। অন্য সবার শান্তির চাইতে এখানে খুব শান্তি লাগে, তাই হলো প্রতি বছরই আসি। সমস্ত অঞ্চল থেকে মেহমান আসছে, তাদের উদ্দেশ্য একটাই, তাদের ফিকির একটাই, কিভাবে উম্মত জাহান্নাম থেকে জান্নাতে হইতে পারে। এক আল্লাহকে মানবো, কালিমার প্রতি আমল করবো, মোহাম্মদ আল্লাহকে ভালোবাসবো। আগত সাধারণ মুসল্লিরা চান সব বিভেদ ভুলে এক হবে মুসলিম উম্মাহ। ইসলামের দাওয়াতের কাজ এগিয়ে নেওয়ার প্রত্যয় তাদের। এই দাওয়াতের কাজের জন্য আল্লাহ রাব্বুল দুনিয়াতে পাঠায় সমস্ত মানুষকে, আর এই দাওয়াতের কাজের সঙ্গে যারা লাগি থাকবে তাদেরকে আল্লাহ দুনিয়াতেও ইজ্জতের সাথে পালবে, মৃত্যুর পরে তাদেরকে সুসংবাদ দিয়ে দিস আল্লাহ। দুজনেই ভালো কাজ করছে, কেউ খারাপ করছে, সবই আল্লাহর হুকুম মানছে, নবীর তরিকা চলছে। জামাত তো গিয়ে কিনু ভালো কথা কিনু কয় না, খালি আল্লাহ রাসূলের নামাজ রোজার কথা বলে। আপনি ভালো খারাপ লোকও ভালো হয়ে আছে জামাত তো গিয়া। দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তায় বিশেষ নজরদারিতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সার্বিক ব্যবস্থাপনায় কাজ করছে প্রশাসন। রোববার মাওলানা ইউসুফ বিন সাদের পরিচালনায় হিদায়তি বয়ান আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পর্দা নামবে 58তম বিশ্ব ইজতেমার। আল আমিন তুষার, সময় সংবাদ, গাজীপুর। এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আল আমিন তুষার, সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, কিছুক্ষণ আগেই কিন্তু এখানে অর্থাৎ ইজতেমা ময়দানে যে জোহরের নামাজের জামাত সেটি কিন্তু শেষ হলো, এবং এই জামাত শেষ হওয়ার পরে মুসল্লিরা তাদের নামাজ আদায়ের পরপরই কিন্তু সেখানে অনেকেই যার যার জায়গায় অবস্থান করছেন। কেননা যে বয়ান শুরু হবার কথা ছিল, আরব থেকে যে মুরব্বীরা এসেছেন তারা যে বয়ান করছেন সেই বয়ান কিন্তু শুরু হয়ে গেছে, এবং এই বয়ানের মধ্য দিয়েই কিন্তু আমরা এই বয়ানের কিন্তু যে বাংলা তর্জমা সেটি কিন্তু করছেন মাওলানা রুহুল আমিন, এবং তার পরপরই কিন্তু যেমনটা রয়েছে তাদের খাবারের যেই অংশ সেই অংশ কিন্তু আসলে মুসল্লিরা ছেড়ে নেবেন সেই বয়ান শেষ হবার পরে, এবং তারপরে আসরের নামাজের পরে কিন্তু আবার বয়ান হবে, এবং সেই বয়ানের পরে আজকের দিনের যেই মূল আকর্ষণ যৌতুকবিহীন বিয়ের যে ব্যাপারটা আসলে সবসময় ইজতেমার দ্বিতীয় দিনে যে থাকে সেটি কিন্তু হবার কথা রয়েছে। এবং আমি যেমনটা বলছিলাম দর্শক, যে মাওলানা সাদ কান্দলভি যিনি রয়েছেন তার যিনি বড় ছেলে তিনি কিন্তু আগামীকাল সকালে কিন্তু তিনি বয়ান করবেন, এবং তার বয়ানের পরবর্তীতেই কিন্তু
তিনিই কিন্তু যে আখেরি মোনাজাত, সেই মোনাজাত কিন্তু তিনি আসলে পরিচালনা করবেন এবং সেই মোনাজাতের পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে এবারের যেই 58তম বিশ্ব ইজতেমা সেটি কিন্তু আনুষ্ঠানিকভাবে শেষ হবে। এবং আমরা যেমনটা দেখছি যে এখানকার যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু সকলেই বিভিন্ন জায়গা থেকে এসেছেন, দেশ বিদেশ থেকে এসেছেন এবং দেশের বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকেই কিন্তু যে দাওয়াতি যে আমল ছিল তাদের, সেই দাওয়াতি আমলের জায়গা থেকে তারা আসলে দাওয়াতের কাজ করেছেন। কেউ চিল্লাই গিয়েছেন, কেউ তার আগে গিয়েছেন এবং আমরা অনেকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা আসলে এখান থেকে শেষ করেও কিন্তু অনেকেই আবারও কিন্তু বিভিন্ন জায়গায় দেশে বিদেশে আসলে চিল্লায় যাবেন। কেউ 3 মাসের, কেউ 4 মাসের, কেউ 40 দিনের, অনেকে কিন্তু 1 বছরের জন্য আল্লাহর রাস্তায় বের হবেন, এমনটাই কিন্তু আমাদেরকে এই মুসল্লিরা বলছিলেন। তো এই ছিল ইজতেমা ময়দান থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টঙ্গীর ইজতেমা ময়দানে। পবিত্র শবে বরাত বা মহিমান্বিত ভাগ্য রজনীতে ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত এবং জিকিরে মগ্ন থাকেন তারা। পরিশুদ্ধ জীবন ও পাপ মোচনের প্রার্থনা করেন মুসল্লিরা। সৌভাগ্য আর অশেষ রহমতের সাথে রমজানের আগমনী বার্তা নিয়ে বছর ঘুরে আবার আসে ভাগ্য রজনী শবে বরাত। কোরআন হাদিসের হিসাব মতে আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত শুক্রবার মাগরিবের নামাজের পর শুরু হয় এই ভাগ্য রজনী। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ভিড় করেন হাজারো মুসল্লি। জামাতে মাগরিব ও এশার নামাজ আদায় করেন মুসল্লিরা। একই সঙ্গে চলে দিনই নানা আলোচনা। দেশ ও জাতির কল্যাণ কামনা সহ সৃষ্টিকর্তার কাছে চাওয়া হয় ক্ষমা। পাপ মোচনের আশায় মহান আল্লাহর দরবারে হাত তোলেন সবাই। আল্লাহ পাক যেন আমাদেরকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে, এই দোয়াই সবাই কাছে করি। দেশের জন্য শান্তি আসুক সেই কামনাই করতেছি। ন্যায় নীতি অনুসরণ করতে হবে, হালাল হারাম মেনে চলতে হবে, তাহলে জীবন সুন্দর হবে। শবে বরাতের ফজিলত নিয়ে বিশিষ্ট আলেমদের আলোচনার পাশাপাশি সার্বিক কল্যাণ কামনায় কথা বলেন ধর্ম উপদেষ্টাও। আসুন না আগামী দিনগুলোতে আমরা আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, স্থিতিশীল একটা দেশ হিসেবে পরিণত করি। সারারাত নফল নামাজ, পবিত্র কুরআন তিলাওয়াত ও জিকিরের মধ্য দিয়ে পাপ মোচনের পাশাপাশি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হবে, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। ওমর ফারুক, সময় সংবাদ। হজযাত্রীদের কাছ থেকে বিমান ভাড়া সরকার নির্ধারিত 1,67,000 টাকার বেশি নিলে এজেন্সির নিবন্ধন ও জামানত বাতিল করা হবে বলে সতর্ক করেছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে রাজধানীর পুরানো পল্টনে আয়োজিত এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, এবার কোনো এজেন্সি 1000-এর কম হাজি পাঠাতে পারবে না। আগামী বছর থেকে অনুমোদন পেতে চাইলে ন্যূনতম 2000 হাজি পাঠাতে হবে এজেন্সিকে। কোনো এজেন্সি যদি হাজিদের জন্য আগাম টিকিট বুকিং করতে চায় তাহলে ব্যক্তির নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে বুকিং করতে হবে বলেও জানান উপদেষ্টা। উমরা যাত্রীর নাম, পাসপোর্ট নাম্বার উল্লেখ করে বুকিং করতে হবে এবং এই বুকিং থাকবে 3 দিন পর্যন্ত। 3 দিনের ভিতরে যদি টিকিট পারচেজ না করে তাহলে এই টিকিটগুলো ক্যান্সেল হয়ে যাবে। কারা বিমানের টিকিটের দাম বাড়ালো, এর পিছনে কারা কারা সক্রিয়, এগুলো তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। আমরা তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেব। 2, তাদের কিছু জামানত আছে আমাদের, সেই জামানত আমরা বাজেয়াপ্ত করে ফেলব। 3, অপরাধের মাত্রা অনুযায়ী আমরা ক্রিমিনাল মামলা এটাও দায়ের করতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার বিজ্ঞান ইউনিটে প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন 78 শিক্ষার্থী। রাজধানী সহ 8 বিভাগীয় শহরে একযোগে সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হয় পরীক্ষা। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষাও আজ অনুষ্ঠিত হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। তাই শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে কার্জন হল প্রাঙ্গণে শিক্ষার্থীদের ঢল।
এবার ১,৮৯৬টি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১,৪৬,৮১১ জন। সে হিসাবে প্রতি আসনের জন্য লড়েছেন ৭৮ জন ভর্তিচ্ছু। স্বপ্ন জয় করে স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে জায়গা করে নিতে পারবেন। পরীক্ষা শেষে এমন কথাই জানালেন অনেক শিক্ষার্থী। আর প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে কথা বলতে গিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান তারা। আমার কাছে ফিজিক্সটা বেশি কঠিন লেগেছে, বাকিগুলো মডারেট ছিল। ম্যাথ সোজা করছে, ইংলিশ সোজা করছে, বায়োলজি শুনলাম সোজা করছে, কিন্তু কেমিস্ট্রি আর ফিজিক্স কঠিন করছে। এমসিকিউটাও স্ট্যান্ডার্ড ছিল, কয়েকটা কোয়েশ্চেন্স ফিজিক্সের একটু কঠিন ছিল, ম্যাথস ক্যালকুলেশন ছিল অনেক। এমসিকিউ এর তুলনায় রিটেন পার্টটা কম্পারেটিভলি অনেকগুলো জায়গাতে ইজি ছিল। কেমিস্ট্রি একটু হার্ড লাগছে, বাকি সবগুলো একটু স্ট্যান্ডার্ড হয়েছে। এমসিকিউ পুরোটাই থিওরি বেসড আসছে, ম্যাথস একটু কম আসছে এমসিকিউতে। এদিকে কার্জন হল কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় কয়েকটি প্রশ্ন পুনরাবৃত্তি হয়েছিল। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। যেটি ঘটেছে সেটি দেখবার জন্য আমরা সর্বোচ্চ উদ্যোগ নিয়েছি। বিশেষজ্ঞদের সমন্বয়ে আমাদের যে কমিটি কাজ করেন মুখ্য সমন্বয়কের নেতৃত্বে, সেই কমিটি গত পুরো সপ্তাহ যাবৎ তারা উদয়স্ত পরিশ্রম করছেন ছাত্রদের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ করে যাতে বিষয়টি সমাধান করা হয়, এবং সমাধান তারা প্রায় শেষের দিকে চলে এসেছেন। অন্যান্যবারের মতো এবারও রাজধানী সহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবার গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শনিবার বিশ্ববিদ্যালয়টির বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের প্রবণতা বাড়ছে। গত আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত 6 মাসে বন্ধের জন্য আবেদন করেছে 152টি প্রতিষ্ঠান। এর মধ্যে 112টির নিবন্ধন বাতিল করেছে আরজিএসসি। উদ্যোক্তারা বলছেন, সুদের হার বৃদ্ধি, জ্বালানি সংকট সহ রাজনৈতিক স্থিতিশীলতা না আসায় ব্যবসা বন্ধ করতে বাধ্য হচ্ছেন অনেকে। কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব ঠেকাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের কারণ খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। উচ্চ সুদের হার, ঋণ প্রবাহে ধীরগতি, ডলার সংকটে কাঁচামালের ঘাটতিতে উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ নানামুখী প্রভাব মোকাবেলা করছে ব্যবসা উদ্যোগগুলো। পাশাপাশি আগের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে অনিয়ম দুর্নীতি করায় রাজনৈতিক পট পরিবর্তনের পর সীমিত হয়ে আসছে অনেকের ব্যবসার সুযোগ। কোম্পানি নিবন্ধনদাতা সরকারি সংস্থা আরজিএসসি সূত্র বলছে, গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি এই 6 মাসে কোম্পানি বন্ধ করতে চেয়ে আবেদন জমা পড়েছে 152টি। এর প্রেক্ষিতে 112টি কোম্পানির নিবন্ধন বাতিল করা হয়েছে। আর গেল বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত 6 মাসে বন্ধ হয়েছে 126টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোয় তারা বিপাকে আছেন। এছাড়াও জ্বালানি সংকট ও পুরোপুরি রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে না আসায় কোম্পানি বন্ধের প্রবণতা বাড়তে পারে। ব্যবসা বন্ধ না হলে কোম্পানি ওয়াইন্ড আপ করা হয় না, কিন্তু ব্যবসা বন্ধ হলেই যে কোম্পানি ওয়াইন্ডিং আপ হবে তাও কিন্তু না। ফলে দেখা যাচ্ছে যে আমাদের একদিকে যেমন ইকোনমি যে ধরনের চাপ ফেস করছে, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক যেই প্রেশারগুলো আছে আমাদেরকে, বিশেষ করে ইন্টারেস্ট রেট এবং ক্রেডিট কন্ট্রাকশন, এই দুটো জিনিস কিন্তু আমাদেরকে মারাত্মকভাবে এফেক্ট করছে। কোম্পানি বন্ধ হলে কর্মসংস্থান কমবে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। এমন বাস্তবতায় কোম্পানি বন্ধের কারণ খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এটা আমাদের উন্নয়নের গতিধারা বিপরীতমুখী কার্যক্রম। এটা আমাদের স্বাভাবিক এবং আগামী ভবিষ্যতের যে উন্নয়নের গতিধারা সেটাকে ব্যাহত করতে পারে। কী কারণে এত বেশি সংখ্যক কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম বন্ধ করছেন, সহযোগিতা বা প্রদান করে এই বন্ধ হওয়ার কার্যক্রমটাকে বন্ধ হবে। আরজিএসসির তথ্য মতে জানুয়ারি পর্যন্ত নিবন্ধিত কোম্পানির সংখ্যা 2,99,413টি। এর মধ্যে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যাই 2,16,965টি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। বাংলার মায়া ভরা পথে আর হাঁটবেন না প্রতুল মুখোপাধ্যায়। মারা গেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী।
অবিভক্ত বাংলার বরিশালে জন্ম হলেও দেশভাগের সময় পশ্চিমবঙ্গে পাড়ি জমান তিনি। তবে মৃত্যুর দিন পর্যন্ত বাংলাদেশ বাংলা ছিল এই শিল্পীর প্রাণ। আমি বাংলার গান গাই তার অমর সৃষ্টি। শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এই গানে কোটি বাঙালির হৃদয় জয় করা সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের ছায়া সব মহলে। শনিবার সকালে কলকাতার পিজি হাসপাতালে না ফেরার দেশে চলে যান এই শিল্পী। তার বয়স হয়েছিল ৮৩ বছর। আলু বেচো, ছোলা বেচো। সোমবার থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে। শিল্পীর উন্নত চিকিৎসার জন্য গড়া হয়েছিল মেডিকেল টিমও, কিন্তু কিছুতেই কিছু হয়নি। বার্ধক্যজনিত কারণে নানা জটিলতায় আক্রান্ত হয়ে শনিবার সকালে মারা যান প্রতুল। ১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় বাবার হাত ধরে পাড়ি জমান ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ায়। সে সময় তিনি উত্তর কলকাতায় বসবাস করতেন। ছোটবেলা থেকেই নিজের লেখা ও সুরে গান গাইতেন। মাত্র ১২ বছর বয়সে কবি মঙ্গলচরণ চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই কবিতায় প্রথম সুর দেন। নিজের লেখা গানের পাশাপাশি কবিতাতেও তিনি বিভিন্ন সময় সুর দিয়েছেন। তার লেখা গানের মধ্যে হৃদয়ে ছুঁয়ে যাওয়া গানগুলো হচ্ছে আমি বাংলার গান গাই এবং ডিঙা ভাষাও সাগরে। রাজ্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শ্রদ্ধায় প্রতুল মুখোপাধ্যায়ের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। তো বাংলাদেশের জন্য এটি অবশ্যই একটি বড় ক্ষতি। প্রতুল মুখোপাধ্যায়ের মতো একজন ব্যক্তি নিশ্চয়ই আর জন্মাবে না। আমরা ইনান, যতক্ষণ বাংলাদেশের কথা আসে, বাংলার গান নিয়ে কথা আসে, বাংলায় গান গাই কিন্তু সবার প্রথমে আসে। আমরা যখন বাংলায় কথা বলি তখন তার যে অমর সৃষ্টি, আসলেই এটি আমাদের জন্য গর্বের যে আমরা এমন একটি উপহার পেয়েছি। মালদ্বীপে অবস্থানরত অভিবাসীদের বায়োমেট্রিক তথ্য হালনাগাদের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ১৫ মার্চের মধ্যে না দিলে অবৈধভাবে অবস্থানকারী ও প্রতিষ্ঠানকে বিদেশি কর্মী নিয়োগকারী ডিজিটাল সিস্টেম থেকে বাদ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় নিয়ম কানুন মেনে বায়োমেট্রিক সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাই কমিশনার খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবি নিয়ে বিস্তারিত। বরাবরই বিদেশি কর্মীদের জন্য মালদ্বীপ একটি পছন্দের গন্তব্য। ভারত মহাসাগরে কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পর্যটন, মৎস্যসহ নানা খাতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কর্মীদের অবাধে কাজ করার সুযোগ দিয়ে আসছে দেশটি। এবার অবাধে কাজ করা বিদেশি কর্মীদের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মালদ্বীপে অবস্থানরত সব অভিবাসীদের সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৫ মার্চের মধ্যে বায়োমেট্রিক আপডেট করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে দেশটি। অন্যথায় অবৈধভাবে অবস্থানকারী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক্সপার্ট সিস্টেম বা বিদেশি কর্মী নিয়োগকারী ডিজিটাল সিস্টেম থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন বৈধ ও অবৈধ প্রবাসীরা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত অভিবাসন বিভাগের কয়েকটি অভিযানে অসংখ্য অবৈধ অভিবাসীকে আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে বেশিরভাগই ছিল প্রবাসী বাংলাদেশি। তাদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এদিকে দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বায়োমেট্রিক সম্পন্ন করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ হাইকমিশনার। সম্প্রতি সরকারি গেজেট প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছেন, যা প্রাথমিকভাবে মালে সহ এর আশপাশের দ্বীপগুলোতে কার্যকর করা হয়েছে। সময় সংবাদ, মালদ্বীপ। একদিনের বিশ্রাম শেষে আজ থেকেই মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে আজ বাংলাদেশ সময় বেলা 3:30টায় দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে অনুশীলন করবেন শান্ত মিরাজরা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে শুক্রবার ভোরে বাংলাদেশ থেকে আরব আমিরাতের দুবাই শহরে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে নিজেদের প্রথম ম্যাচে 20 তারিখ ভারতের মুখোমুখি হবে শান্ত মিরাজরা। এর আগে 17 ফেব্রুয়ারি আইসিসির ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা।
যে ম্যাচে তাদের প্রতিপক্ষ মোহাম্মদ হারিসের পাকিস্তান শাহিনস। গতকাল সারাদিন টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আজ মাঠে নামার পালা। স্থানীয় সময় দুপুর 1:30 এবং বাংলাদেশ সময় 3:30টায় অনুশীলন সেশনে যোগ দেবেন সবাই। প্রস্তুতি ম্যাচের ভেন্যুতেই আজ বাংলাদেশকে অনুশীলনের সুযোগ করে দিয়েছে আইসিসি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক কিছুক্ষণ পর। অংশ নেবে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দল। নির্বাচনে দেরি হলে জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হবে, মন্তব্য রিজভীর। এবং গ্রীষ্মের আগে বাংলাদেশে পুরো দমে বিদ্যুৎ সরবরাহ করবে ভারতের আদানি পাওয়ার। প্রতিবেদন রয়টার্সের। দামে ছাড় ও কর সুবিধা নিয়ে পিডিবির প্রস্তাব প্রত্যাখ্যান। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।